কোটা আন্দোলনের সময় ওমর অন ফায়ার আর আমি কেন বাড়ি ছাড়া হয়েছিলাম, আর ওমর অন ফায়ার এবং আমি কার কার কাছ থেকে কিভাবে হুমকি দামকি পাইছি, এই সব বিষয়গুলো অনেকের কাছে অজানা ছিল। সো গাইজ, আজকের ভিডিওতে আমি আর ওমর মোটামুটি একটা পডকাস্ট টাইপের বাট গেমের স্ক্রিনে থেকে তোমাদেরকে পুরো একটা গল্প শোনাবো। এন্ড এই গল্প চলাকালীন আমি জাস্ট, যেহেতু আমরা গেম খেলতে বসলে সবসময় রেকর্ডার অন থাকে, সো আমি জানতাম না যে গল্পটা এত বড় হবে। গল্পটা এত বড় হয়ে গিয়েছে এবং তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু রেকর্ড ছিলই। সো গাইজ, আজকের গল্প ওমর অন ফায়ার আর আমার কোটা আন্দোলন চলাকালীন সময় পাওয়া হুমকি ধামকি গুলোর বিষয়ে পুরো বিস্তারিত একটা গল্প। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে 4 মিলিয়ন কমপ্লিট করতে হবে তোমাদের ভাইয়ের, সো দ্রুত সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আমার এইটা ক যে আন্দোলনের টাইমে গেঞ্জাম ফ্যাসাদের মধ্যে পড়ছিলে, ঝামেলা ঝুটকি কিছু হয়েছিল? তো ঝামেলা ঝুটক বলতে আমি এলাকা থেকে বাইরে গেছিলাম না, আমি তো নিজেই 15 দিন বাড়ির বাইরে ছিলাম ভাই। তো এটা আমি অবশ্য 15 দিন ছিলাম না, আমার একটু গ্রাম সাইড পড়াতে আমি একটু ঠিকঠাক ছিলাম, আর আমার মনে করেন এরিয়াতে এরিয়ার মানুষ সাপোর্ট দিতে, তো আমার এরিয়াতে আমার কোনো প্রবলেম ছিল না। বাট শেষের টাইমে বুঝছেন, একদম লাস্ট দিক দিয়ে মানে আমি যখন লাস্ট টাইম আন্দোলনে জয়েন করলাম, মানে শেষ যেদিনকে আমার এরিয়াতে, ওই দিনকে বাসায় আসার সাথে সাথেই আমার আননোন নাম্বার থেকে ফোন আসা, এর আগেও আসছে বাট এর আগে এতটা ধরি নাই, কিন্তু ওই দিনকে বাসায় আসার সাথে সাথেই আমার ফোন আসা শুরু করে যে মানে আমার এমন ভাবে ইনকোয়ারি করে, মানে কোন পুলিশের লোক যে আমার বাসা থেকে উঠে নিয়ে যাবো, বুঝছেন? তারপরে তখন আমি চিন্তা করি যে না, এখন আর কোনো রিস্ক নেওয়া যাবে না। তার কিছুক্ষণ পরে আমার এলাকারও মানে যে ভাই ব্রাদার আমার সাপোর্ট দিত আর কি, তাদেরকে অনেকেই বলে যে তোমার এদিকে না থাকাই সেফ আর কি। পরে আমি চিন্তা করি যে আমার তো আর থাকার জায়গার পুরো দেশে অভাব নাই, অনেক সাবস্ক্রাইবার আছে, দেন আমার নিজের আত্মীয় স্বজন আছে। আমি আস্তে কইরা ভাই কোন রকম চামে চুমে, মানে যে পাঞ্জাবি পরে আন্দোলনে গেছিলাম ওই পাঞ্জাবি পরে একটা গাড়িতে চড়ে ডিগেলে ঢাকা জায়গা, মানে আমি আর লেটই করি না। তুই প্রথম দিন নামছিলি কত তারিখে, তোর মনে আছে? মানে কোন দিন নামছিলি প্রথম? আমার ভাই খেয়াল নাই, হ্যাঁ, বাট আমি মানে ওই 15 তারিখে। তুই এইসব বাদ দে, তুই আমার এটা ক যে তোর কি মানে আন্দোলন তো শুরু থেকে আমরা নামি নাই, আমরা তো নামছি সবাই একটা নির্দিষ্ট স্টেজে যায়, একটা ঘটনা দেখা। তুই কি দেখা নামছিলি? কোন জিনিসটা দেখা নামছিলি? কোনটা? আমি নামছিলাম ভাই 15 তারিখের ঘটনা দেখা। 15 তারিখে কি হয়েছিল? ওই যে 15 তারিখে ভাই ওই যে কয়েকটা ছবি ভাইরাল হয়েছিল না, মানে আমি এর আগে ভাই এই আন্দোলন সম্বন্ধে হ্যাঁ আইডিয়া ছিল, বাট আমি এত ভাবে ধরি না, কারণ আমি 2018 সালে ভাই এটা কিছুই জানতাম না যে এত কিছু হইতেছে বা হইবে ভাই। আমি খালি জানতেছি স্টুডেন্ট আন্দোলন করতেছে। হ্যাঁ, এই আন্দোলন সম্বন্ধে 2018 সালের কোটা আন্দোলনে যখন চলতেছিল হাউস বিল্ডিং, ঠিক আছে, আমি হাউস বিল্ডিং এর গেছিলাম হইলো ফোন কিনতে, মানে মোবাইল ফোন গেছিলাম টঙ্গি কিনতে। এখন আমি শুনি আন্দোলন হইতেছে হাউস বিল্ডিং এ। এখন ওই টাইমে তো ভাই এতটা ভালোভাবে বুঝি না, তো কি আন্দোলন চলতেছে মানে একটা জিনিস দেখার যে ইচ্ছা, ওইটা দেখতে গেছিলাম ওই আন্দোলনে। যে আন্দোলনে যাই, এখন দেখি কি আন্দোলনে অনেক বড় পুরা মানে রুটি আর কলা দিতেছে, লাইক খাওয়ার জন্য রুটি কলা পানি। স্বেচ্ছাসেবক যারা ছিল তারা মানুষজনকে খাবার দিতেছিল। ওই টাইমে কিন্তু ভাই অনলাইনে ঘটনাটা এমন ছিল না যে ওই যে পানি দিয়া রুটি দিয়া ভিডিও করে, এরকম ছিল না, ঠিক আছে? ওই টাইমে অরিজিনাল স্বেচ্ছাসেবকগুলো ওই টাইমে ছিল। হ্যাঁ, তো আমার যখন রুটি দেয়, রুটি আর কলা দেয়, তখন আমার মানে মানে নিজের একটা আহে। পরে আমি ওনাগুলোকে আন্দোলন করি, মোটামুটি আমি 4 ঘন্টার মতো আন্দোলনে ছিলাম। 4 ঘন্টা? ঠিক আছে, ওই 18 সালে 2018 সালে 2018 সালে 4 ঘন্টা আন্দোলনে ছিলাম না। ওই 4 ঘন্টা পর ওই দিনকে মানে আমরা যেদিনকে ওই আন্দোলনে ছিলাম ওই দিনকে আর কি মানে ঘোষণা দেওয়া হয় যে না, খুব তাড়াতাড়ি এটা নিয়ে ব্যবস্থা করবো আর এরকম কিছু। আন্দোলনটা ওই দিন স্থিতিশীল করার ব্যবস্থা করা, আন্দোলন শেষ হয়ে যায়। দেন আমরা হাইটা সেই টঙ্গীর থেকে আমার এই যে গাজীপুর, আমি হাইটে আসছি। আমার মনে আছে আমরা 3 ফ্রেন্ড মিলে হাইটে আসছিলাম। তো তারপরে 2024 সালে এই ঘটনাটা যখন আবার নাড়া দেয়, আমি ভাই মানে কোটা আন্দোলন কি এটা খালি বুঝতাম যে কোটা আন্দোলন এইটা, কারণ 2018 সালে আমি দেখছি। 15 তারিখের আগ পর্যন্ত মানে এতটা আমি জটিল ভাবে নেই নাই, বাট 15 তারিখের ঘটনা যখন আমি দেখলাম ভাই, 15 তারিখের রাত্রে, হ্যাঁ আমি তো দিনে একটু অনলাইনে কম থাকি, রাত্রে যখন আমি ঢুকে এগুলো দেখলাম ভাই, আমার মাথা কোথা গেছে নষ্ট হয়ে যখন নষ্ট হয়ে গেল। একটা স্পেসিফিক জিনিস আছে না যে এইটা ভাই, স্পেশালি এইটা দেখা, এই ছবিটা দেখা ভাই, এই ভিডিওটা দেখা আমি ট্রিগার খাইছি যে ভাই দুনিয়াদারি একদিকে আর স্টুডেন্টদের পাশে না যা দাঁড়াইতে হইব এটা আরেক দিকে। এই ঘটনাটা কোনটা, কি দেখা ট্রিগার খাইছিলি? এই ঘটনা আমি কই যে একটা আপুর ছবি বের হইছিল, ওই যে রক্ত পুরা মুখ রক্ত ভরা, ঢাকা ইউনিভার্সিটিতে পিড়াইছিল মানে একজন ছেলে বাড়ি আরে ঢাকা ইউনিভার্সিটি পিড়াইছিল ওনারা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আন্দোলন করতেছিল, ওই জায়গায় আক্রমণ করছিল, আক্রমণ কইরা ওরে একটা মাইরা নাক মুখ ফাটায় দিছিল। এইটা যখন দেখছি ভাই, তখনই মনে করেন আমার মানে অন্য লেভেলের একটা কাজ করে। দেন আমি আমার পিসির সামনে বইয়া একটা ভিডিও, মানে প্রথমে আমি একটা ভিডিও
বানাই, সবার কাছে মাপ চাই যে এতদিন আমরা এটা নিয়ে কোনো কথা কই নাই। দ্বিতীয়ত আমার রাত্রে বেলা এই জায়গায় একটা কথা আছে, এতদিন তো কথা বলার সিচুয়েশন ছিল না, কারণ দেখ তুই চাকরি করবি, তুই কি চাকরি করবি, তুই চাকরি দরকার আছে তোর, তুই আমার তো পড়ালে তোর কথা শোনা যায় না, তোর কথা শোনা যায় না, তোর কথা শোনা যায় না। হ্যালো হ্যালো, হ্যাঁ তুই কি চাকরি কইরা খাবি? না তা তো খাবো না। এক্স্যাক্টলি, তাইলে তো তোর তো এই আন্দোলনের সাথে তোর কিছু ছিল না, কারণ আন্দোলনটা হইতেছিল মূলত আমাদের কারোরই ছিল না। আন্দোলনটা হইতেছিল যে যারা স্টুডেন্ট, যারা সরকারি চাকরি করতে চায়, যারা বিসিএস দিতে চায়, বা যারা জব প্রার্থী, চাকরি প্রার্থী, তারা পড়াশোনা শেষ করে চাকরি পাইতে গেলে এই কোঠা জিনিসটার জন্য, কোটা না, কোটা জিনিসটার জন্য তারা চাকরি পাইবে না, এরকম একটা সমস্যা। সো আমরাও চাইতেছিলাম যে মনে মনে চাইতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আন্দোলনটা এটা ঠিক আছে, এই আন্দোলনটাতে স্টুডেন্টদের এই যৌক্তিকতা আছে, এই আন্দোলনটা সরকারের মেনে নেওয়া উচিত। ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারের উপরে না কোনো রাগ, না কোনো ক্ষোভ, না কিছু, জাস্ট আমরা এই আন্দোলনের প্রেক্ষিতে বলতেছি। আর তাছাড়া অতীতে যা করছে সেই হিসাবগুলো তো সবার ব্যক্তিগত, আলাদা আলাদা মতামত আছে, আলাদা আলাদা পার্সোনাল অপিনিয়ন আছে গভর্নমেন্টের প্রতি, সেগুলো সবার ব্যক্তিগত, বাট জাতিগত ভাবে সবাই ততক্ষণ পর্যন্ত আমরা চুপচাপ শুনতেছি যে হ্যাঁ আন্দোলন হইতেছে এবং সমর্থন করতেছি যে না ঠিক আছে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি 17 তারিখ রাত্রেবেলা যখন আমি তো গেম খেলি 12টার একটার দিকে গেম খেলি, 12টা 1টা 2টা পর্যন্ত গেম খেলি, তো 3টার দিকে সম্ভবত ফেসবুকে স্ক্রল করতে ঢুকছি, ঢুইকা আবু সাইদ দেবের ভিডিওটা দেখছি যে ভাই ওই মালে যায়া এমনি বুকটা পাইতা দিয়া দাঁড়াই পড়ছে আর ওরে অপোজিট সাইডে গুলি করে মারছে। ভাই ভিডিওটা দেখা আমি মনে হয় কমসে কম 15 থেকে 20 বার প্লে করছি। প্লে করার পরে আমি আমার প্রোফাইলে শেয়ার দিছি যে ভাই এইটা কি, মানে কেন মারলো ওরে, কেন মারলো, ওই কি করছে ভাই, নিরস্ত্র, মানে সর্বোচ্চ ওরে মানে অত্যাচার তো হইতাছে, অন্যায় তো হইতাছে। আমরা কেউ কথা কইলে, মানে জনগণ কথা কইলে পিড়াইতাছে, এটা নরমাল। বাট আমি ওই ভিডিও দেখে ট্রিগার খাইছি যে ভাই ওই হাত খুইলা দিয়া দাঁড়াইছে, ওরে সর্বোচ্চ পিড়াইতো, আরে মাত্র এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম যে হ্যাঁ কেউ কথা কইলে পিড়াইতাছে, মানে গুলি কেন করলো রে, মাইরা কেন ফালাইলো, তার উপরে ওই একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওই কিছু না হোক, ওই যদি পড়াশোনা শেষ করে বাইরে হইতো, বাইরে হইয়া ওই যদি এরা বিসিএস ক্যাডার ম্যাডার হইতো, ভাই ওই ম্যাজিস্ট্রেট হইতো, ওরে দেখলে তোরা আমার সালাম দেওয়া লাগতো। তো একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা একটা স্টুডেন্টের ভ্যালু এত বেশি যে ওই যে কি হইব এটা কেউ জানে না। ওই ভিডিও দেখার পরে ওর বাপ মা, ওর পরিবারের স্টোরি পড়লাম ফেসবুকে। ওই দিন আমি সকাল 7টা কি 8টা পর্যন্ত আমি একটানা ফেসবুক স্ক্রল করছি, এই কাজ করার জন্য, মানে যেহেতু কাজ করি, কাজ করার খাতিরে ফেসবুকে এত সময় আমরা দিতে পারি না, তুইও দিস না, আমিও দিস না, আমরা কেউই দিই না, আমরা আমগো নিজেকে কন্টেন্ট বানাই, ফেসবুকে একটু আধটু গুতাই চলে যাই, আমগো কাজ করি। ওই দিন সকাল 7টা 8টা পর্যন্ত আমি ফেসবুক গুতাইছি, গুতায় ঘুমাইছি। সকালে উঠে দেখি যে আমার কুষ্টিয়াতে পোলাপানে মানববন্ধন বলছিল না বিক্ষোভ সমাবেশ করবে বলছে। আমার ওই পোস্টটা দেখা, মানে সবাই স্টোরি স্ট্যাটাস দিতেছে, দেখি ওই স্ট্যাটাসে তেমন বেশি একটা রিয়াক্ট নাই, কিছু নাই। ভাই আমি নগদে ওই স্ট্যাটাস কপি করে আমি নগদে দিয়া দিছি, দুপুর 3টার সময় আমি ওই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো, আমরা জানতে চাই যে ছাত্রদের উপরে কেন গুলি চালানো হইলো। এটা পুরো মোটিভ ছিল, পুরো তখন পর্যন্ত মোটিভ যে ছাত্রের উপর গুলি চালাইছে, আমি বিক্ষোভ সমাবেশ করব, আমি আমার দ্বিমত পোষণ করব, আমি সরকারের কাছে এটা জানাইতে চাই যে এটা খুবই অন্যায় করছে, এর বিচার হওয়া উচিত। ভাই গেছি 3টার সময়, পোলাপানে দাঁড়ায় আছে, আমারে দেখা সব ঘিরা ধরতেছে, আমি ওইটা দেখা ধরছে পুরা, মানে হয় না যে মিছিলের একটা পরিবেশে গেলে দেখতেছে যে কেউ লিড দিতেছে না, তেমন কোনো কথা বলতেছে না, খাড়ায় পড়ে স্লোগান দিলাম, বাস এই স্লোগান দেওয়া শেষ। পুলিশে আইসা খাড়ায়া ছবি তুইলা 3-4টা পুলিশ আইসা ছবি তুললো, নাম জিজ্ঞেস করলো, কই পড়ি, ভাই আমি স্টুডেন্ট, আমার প্রমাণ আছে, আমি কুষ্টিয়া সরকারি কলেজ কেমিস্ট্রি অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট, 2 বছর পরীক্ষা দিই না, তাই এখনো ফাইনাল ইয়ারে আছি। সো আমি লিগালি এখনো স্টুডেন্ট, আমি স্টুডেন্ট কেমিস্ট্রি ফাইনাল ইয়ার, কইছি হ্যানত্যান। বাড়িতেও ফিরি নাই, যেই বন্ধু বান্ধব গুলোকে আড্ডা দিতাম, ওই বন্ধু বান্ধব গুলোকে প্রতিদিন আড্ডা দিতাম। এবং সন্ধ্যার সময় গেছি, আমার কয় বন্ধু এটা তুই কি করছিস, তোর পিছনে বিএনপি ছিল, অমকটা শিবির, অমক বিএনপির নেতা, অমক এই অমক থেকে। আমি বলি বেটা আজীবন আমি তোদের সাথে ঘুরি, কেটা বিএনপি এটা আমি জানবো কেমনে, আর আমরা গেছি বিক্ষোভ জানাইতে, স্টুডেন্টের উপর গুলি করছে এটা জানাইতে। এই জায়গায় তো আমার কোনো মোটিভ নাই যে বিএনপি কেডা শিবির কেডা, এটা আমি কেন চিনতে যাবো, আমি কি রাজনীতি করি, আমি তো রাজনীতি করি না। তো এটা কি সমস্যা, আমি স্টুডেন্টদের পাশে দাঁড়াবো না, ওরা আমার সাবস্ক্রাইবার, ওরাই তো আমার ইটস কাব্য বানাইছে। বলে না এই জিনিসটা অমকে দেখছে তমকে দেখছে, এটা খুব খারাপ হয়েছে, পোস্ট ডিলিট করতে হবে, পোস্ট ডিলিট করে বাড়িতে পারিস না 2-3 দিন। আমার বিষয়টা খুব খারাপ লাগছে, কি রে ভাই তোরা আমার বন্ধু, তোরা তো অন্তত আমারে বুঝবি যে আমি কেন ওই জায়গায় স্টুডেন্টদের পাশে গেলাম। তো আমি তখনও পোস্ট ডিলিট করি না, আমি বাড়িতে গেছি রাত 2টার দিকে, আমার বাড়িতে 30-40টা মোটরসাইকেল
আমি আমার বাড়িতেও না, রুমপাড়া ওই দিন ওর বাবার বাড়ি গেছে, আমি আমার শ্বশুর বাড়ি গেছি। আমার শ্বশুর বাড়িতে 30-40টা মোটরসাইকেল। কিরে কারা আইছে ভাই? আমার পরিচিত মানুষজন ওই জায়গায় গেছে, বাট আমার যে বন্ধুটা ছিল ওই আমারে ফোন দিয়ে কইলো তুই বাইরে না, আমি এই জায়গা থেকে কথা বলায়া আমি বিষয়টা মিটমাট করে দিতেছি, তুই আসলে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাবে। মানে বুঝো অমর, আমি পুরো কুষ্টিয়ায় জীবনে কোনোদিন বুক ফুলায় বাদে চলেই নাই, কাউরে কোনোদিন কেয়ারই করি নাই, কারণ আমি কোনো অন্যায় করি নাই, আমি কেয়ার করতে যাবো কেন? ওই দিন আমার যে আর আমগো ক্ষমতা আমগো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল, আমগো তো রাজনীতির দরকার নাই। আমি ছোটবেলা থেকে কুষ্টিয়ায় বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব আছে, আমার বড় ভাই ছোট ভাই আঙ্কেল আন্টি সব আছে, কোনো প্যারা নাই। পুরো কুষ্টিয়ায় আমার বলতে গেলে, কারণ পুরো কুষ্টিয়ায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে ভরা, কোন জায়গায় যায় কিসের ভয় পাবো? ওই দিন আমার বন্ধু আমার মায়ের খাওয়ার ভয়ের কথা কইছে যে মারতে পারে। তো আমার বন্ধুর তো ওই জায়গায় দোষ নাই, হয়তো সিচুয়েশন দেখতেছে, চোখের সামনে দেখতেছে যে কি হইতেছে। ওরে কইলাম যে বন্ধু আজকে আমি খুব কষ্ট পাইছি, যাই হোক ওই আমারে সেফ দেওয়ার চেষ্টা করছে, ওই আমারে সেফ দিয়া চলে গেছে, আমার গায়ে ওই দিন কেউ হাত দেয় নাই। নাইলে নাকি ওই দিন এই যে পোলা পান যারা রাজনীতি করে, যেসব বালসাল গুলার আমি কোনোদিন চিনিও না, পাত্তাও দিই নাই, ছোট বালটুকটুক সালপাল, এইসব সালপাল সামনে দাঁড়াইলে মুততে দেবে। ওই 30-40টা মোটরসাইকেল একসাথে আইছিল বলে মনে করছে হয় না গায়ে রক্ত জোশ, তো ওরা আমারে মারতে আইছে জোশ রক্ত নিয়ে, অথচ অগল লিডে কেডা আছে আমারই বড় ভাই, আমারই বন্ধু, ঠিক আছে? এইটা শোনার পর আমি কইলাম ওর মাইরে বাপ, আমি আর বাড়িতে থাকবো না, স্পষ্ট করব। এবং ওরা যে মোমেন্টে আইছিল ওই মোমেন্টে তোর ভাবির লগে এমন একটা গ্যাঞ্জাম হইছে, বাট এমন ভাবে কথা কইছে, তোর ভাবি আইসা আমারে বাবুর কথা কইছে, তোর ভাবির কথা কইছে, কই যে পোস্ট ডিলিট করতে হইবে। ও আমার বাবুর দিকে তাকা হলো, পোস্ট ডিলিট করতে হবে। তো আমি ইমোশনাল হয়ে তখন ইনস্ট্যান্ট পোস্ট ডিলিট করে দিছি। কিন্তু পোস্টটা ডিলিট করার পরে ভাই আল্লাহর কসম আমার গার মধ্যে চিড়বিড় করে আগুন ধরে গেল। আমি বললাম আমি বাড়িতে থাকবো না, আমি কন্টিনিউয়াস পোস্ট করব, আমি এই স্টুডেন্টদের সাথে আমার সমর্থনে আমি তুলবো না, সমর্থন করি মানে করি, কারণ আমি কোনো অন্যায়কে সমর্থন করতেছি না। এই ঘটনার মধ্যে তুই তো আমারে 2 দিন ফোন দিলি, তাহলে আমারে ফোন দিল ভাই কই আপনার খোঁজ নাই। আমি তো বুঝাইতে পারতাছি না যে আমি বাড়ি নাই ভাই, আমার টিসি বাড়িতে, আমি বাড়িতে নাই। কিন্তু হ্যাঁ আমি কুষ্টিয়া শহরেই ছিলাম, একদম মেইন পয়েন্টে ছিলাম শহরের, এবং আমি শহর ছাড়াও কোথাও যাই নাই। আন্দোলনের সময় বাইরে হইছি, দেখছি পোলাপাইনগুলো শাড়িতে পিছনে দরকার পড়লে দাঁড়াইছি, গুলি চলছে যখন তখন দৌড়ায় আবার ঘর বাড়ির মধ্যে পলাইছি। মেন কথা যে আমি পুরো হিডেন হয়ে গেছিলাম। বাট এই যে ঘটনা এই আমার বাড়ির উপরে কেন গেল, এই রাগে আমি আর আন্দোলনের থেকে সরি নাই, যে ভাই আমি জীবনে অন্যায় করি নাই, কুষ্টিয়ায় কারোর সাথে খারাপ আচরণ করি না বিনা কারণে। আমার বাড়িতে যদি আসতে পারে তাইলে আমার পরিবারের কারোর লগে অন্যায় করলেও তো যদি আমি দাঁড়াই আমার বাড়িতে আবার আসবে। কিসের জন্য কিসের জন্য? এর জন্য আমি আন্দোলন থেকেও সরি নাই, আন্দোলন কইরাই গেছি। একদম শেষ যখন হয়েছে আন্দোলনের শেষ কইরা বাড়িতে ঢুইকা বললাম ঠিক আছে এবার আমি শান্ত, আন্দোলন শেষ, আমি জিতে গেছি, আমি সফল। বিশাল একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে যে যতগুলো অন্যায় হয়েছে আমি তার বিরুদ্ধে দমিনাই দাঁড়াচ্ছিলাম ভাই। এবার আমি বাড়িতে আইসা তোর ভাবিরে কইলাম যে ঠিক আছে আমি আর জীবনে কোনো কিছুতে যাব না, বাট যদি অন্যায় হয় আমি কথা বলবো, কারণ এই আন্দোলনে এত গুলি চলছে, আশপাশ দিয়ে এত মানুষের গুলি চলছে ভাই, মরার ভয় পুরো কেটে গেছে। আমি কইলাম কিছু মরার ভয় পুরো কেটে গেছে, মনে হয়েছে যে বাড়া মরেই তো যাবো। যদি ছাদের উপরের ওই মেয়েটা মরতে পারে তাইলে আমি ঘরের মধ্যে লুকায় থাকলেও যদি আমার মরা লেখা থাকে আমি মরবো, আর যদি মরা লেখা না থাকে ভাই সবার সামনে বুক উঁচু করে দাঁড়ায় থাকলেও মরবো না। এই জিনিসটা ওই পিচ্চি মেয়ে মরার খবর, এই খবর ওই খবর শুনে আন্দোলনে যায়, এই গুলি চলামলা দেখা ভাই একদম পুরা রণক্ষেত্র বুঝো, যুদ্ধক্ষেত্র দেখছি আমি ভাই। 6 রাস্তার মোড়ে পুলিশে হাই রে ভাই, ওই দিন মনে হয় 50 থেকে 60টা টিয়ার শেল মারছে ভাই, পোলাপাইন দৌড়াইতাছে, হরিপুর থেকে মানুষ আসতেছে, পুরো আমি যুদ্ধ উইটনেস করছি। আমার ভাই এটা পুরো একটা স্টোরি, মানে এপিক একটা স্টোরি ভাই। এটা ছোট একটা মজার জিনিস শেয়ার করি। হ্যাঁ আপনি দেখছেন যে মোস্ট অফ দা টাইম আমি পাঞ্জাবি পরে থাকি, তো আমি আন্দোলনে যেই কয়বার গেছি আমি সবসময় পাঞ্জাবিতে ছিলাম। এখন পাঞ্জাবি পরে আছি, আমাদের এরিয়ারই কাছে 2 জন পুলিশ আমার ধরছে। কবে ধইরা মনে করেন কয় তারিখ আমার মনে নেই, এই আন্দোলনের টাইমে 2 জন পুলিশ আমার ধরছে। আচ্ছা ধইরা নিয়ে আমারে জিজ্ঞাসা করছে যে তুমি পাঞ্জাবি পরা আসছো, তুমি কি স্টুডেন্ট? তুমি তো শিবির। আমি কইছি আমি স্টুডেন্ট, কারণ আমার কাছে স্টুডেন্ট কার্ড, এই যে কয়দিন আন্দোলন চলছে আমি কার্ড অল টাইম আমার পাঞ্জাবির পকেটে। তো আমি কইছি আমি স্টুডেন্ট, আমি কেন শিবির হইতে যাবো? আমার দাড়িও একটু বড় বড়, আমার চুল বড় বড়, তো আমার ডিরেক্ট শিবির কইছে। আমি কইছি আমি আমারে তো সেম ভাই, দেখ আমরা দাড়ি রাখি, আমরা চুল বড় রাখি ভাই, আমরা কি মানে আর মাইরে বাপ ভাই। পরে কইছি যে আমি স্টুডেন্ট, কয় স্টুডেন্ট কার্ড দেখাও, কার্ড বাই করছি। কয় কোন কলেজের স্টুডেন্ট? আমি কইছি সাভার গভর্নমেন্ট। কয় তোমার সাবজেক্ট কি?
আমার সাবজেক্ট তো ভাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আমি কইছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তুই তো কনফার্ম শিবির। আরে ঠিক আছে আল্লাহ। ভাই, আমার ধরবো বুঝছেন, আমার তুই ধরবো। তুই যাবি ওই এলাকায় যায়া খালি দেখবি যে ওই 2 পুলিশ এখনো আছে কিনা দায়িত্বে নাই থাকে। নাই নাই ভাই, আর কই যাইবাম না বুঝছেন, পোলাপান যতগুলা পোলাপান আছে সবাই খালি টাইঙ্গা আমার ধরে রাখতে দেই বুঝছেন, না নয়তো না, ভাই আমার না, লয়ে না, যেত। আমি নিজে আমার আর মাহি আছে না, মাহি আমগো ছোট মাহি সাজিদ হাসান মাহি, এটা একদম শোনা কথা, মানে গ্যারান্টেড কথা। এসআই আইসা কইছে মাহিরে মাহির হাত পা ভাঙা দিলে আর কাব্যর হাত পা ভাঙা দিলে 1 লাখ টাকা, মাইরা ফেলাইলে 2 লাখ টাকা। বুঝতেছিস ভাই? এডারে যা আমি থানায় খুঁজছি তো ভাই, ওরে পাইলেই ভাই, ওরে পাইলেই নগদ কর দেওয়া হয়, ওর জেলে ঢুকামো ভাই। ওই পুরা সাক্ষী প্রমাণ সব রাখা গেছে ভাই ওর মাইরে বাপ ভাই। এইটা আবার কি তুই বুঝতেছিস ভাই? আইসা মানে ওই সুপারি দিতেছে ভাই, what the fuck? এইগুলা ওই যা time- হইছে আমগুলো যে এটা বইলা বুঝানোর মতো না। আমি কি কইলাম? শেষ 2 দিন ভাই, শেষ 2 দিন আমি খালি আল্লাহ আল্লাহ করছি, আমি চিন্তা করছি যে ভাই এটাই হয়তো শেষ, অনলাইন ক্যারিয়ার তো করতে পারবোই না, পারবো না, হয়তো লাইফটাও এত ভালোভাবে চলবো না, হয়তো আরে আগামী দিনগুলো রাখ জেলে তোর থেকে কথা। যাইবে। আমি ভাবছি আমি পিসি লয়া নেপাল চলে যাবো আর বাইরে ভাই, কিন্তু তারপরেও ভাই কট খাওয়া যাবে না, কারণ এমন অবস্থা কট যেই খাইছে হ্যারেই ভাই থামায় দিছে ভাই, আর কিছু করতে পারে না, হরে আটকায় দিছে ভাই। আমি কইছি ভাই যা হয় হোক পূর্ণ সমর্থন থাকবে, 1 ফোঁটা পিছে যাব না ভাই, কট খাবো না যত যা কিছুই হোক। এর জন্য পুরো 14 দিন বাড়ি ছাইড়া দিয়েছি ভাই। আমার এলাকায় লটায় গেছে, আমার র্যাবে তুইলা নিয়ে গেছে, আমার ডিবিতে তুইলা নিয়ে গেছে, আমারে তারপরে এলাকায় লিস্ট করছে ভাই। হ্যাঁ, 1 নম্বরে সৈকত, মানে আমার তো নাম সৈকত ইসলাম কাপ্তা, 1 নম্বরে সৈকত, 2 নম্বরে অমুক, 3 নম্বরে তমুক, কত কিছু যে করছে ভাই। আমি কই ওর গোষ্ঠী গিলাই ভাই, জীবনে আমার পুরো জীবনে আমি কোনো মিছিল, আমি কোনো মিটিং, মানববন্ধন, সমাবেশ কোথাও যাই নাই। এই কিন্তু কথা ভাই, এইটা আমার জীবনের প্রথম, জীবনে আমরা কোনো কিছু অ্যাটেন্ড করি নাই রাজনৈতিক কোনো বিষয়, এইটা আমার আমাগরে কেন রাজনীতির সাথে জড়াই? এটা আমার জীবনের প্রথম আন্দোলন। ওর মাইরে বাপ ভাই, তুই কপাল দেখ, প্রথম জীবনের আন্দোলনে সরকার পড়িয়ে গেছে ওর। আল্লাহ। না ভাই, আমি এই নিয়ে 3 আন্দোলন আমার, এই কইলাম না, ওই যে 2018 সালের কোটা আন্দোলন, তারপর হলো যে ছাত্র নিরাপদ সড়কের আন্দোলন, তারপর হইলো এটা। তো আরেকটা মজার বিষয়, আমার এলাকার যেটা বড় ভাই, মানে আমগো এই জায়গায় বড় ভাই, আমার মানে সবই তো আমার পরিচিত ভাই ব্রাদার, তো মনে কর যে কোন পদে কি পদে আছে কিছুই বলতাছি না, খালি কই যে আমার বড় ভাই। তো বড় ভাই আমার ফোন দিয়ে খালি এটা জিগায় যে আচ্ছা সব বুঝলাম, কিন্তু তুই আমার এটা বল যে এই আন্দোলনের গ্রুপ তুই কেমনে চালাস। আমি কই ভাই গ্রুপ কেমনে চালাস মানে? কই যে না না, তুই গ্রুপ না চালাইলে বা তোরা কেমনে অপারেট করিস। আমি কই ভাই মানে কি, এটা কি কয় ভাই? আমি তো সবাই স্ট্যাটাস দিতেছিল দেখা আমি একটা স্ট্যাটাস দিয়ে গেছি গা, ওই যে অপারেট করার কি হইলো আমি কিচ্ছু বুঝতেছি না। কয় না, 1 ডাকে, মানে আমি এক স্ট্যাটাস দিছি, কয় তোর 1 ডাকে এত ছেলেপেলে চলে আইছে। আমি কই ভাই আপনি কি পাগল হইছেন ভাই? আমার 1 ডাকে যদি মানে ছেলেপেলে আসে, তো এটার জন্য গ্রুপ অপারেট করা কেন লাগবে ভাই? এটা সবার মনের কথা, সবাই এই জিনিসটার বিপক্ষে, সবাই চাইতেছে এটা বন্ধ হোক ভাই, এটার জন্য গ্রুপ করা কেন লাগবে? বলে না তোরা মনে হয় কোনো গ্রুপ চালাস, আর নাইলে পারে ওই জায়গায় আন্দোলনের সমন্বয়ক থাকে। কই তুই কি সমন্বয়কদের চিনিস? ওকে ভাই আমি ওদের কেমনে চিনতাম ভাই, আমি তো স্ট্যাটাস দেখা গেছি গা ভাই। ভাই আপনারা তো কইছে সমন্বয়ক করে চিনিস, আমার ডাইরেক্ট কইছে আমি প্রধান সমন্বয়ক। সেটা তো আমারেও কইছে কথার শেষে, আমারেও কইছে। আমি কথা কনভারসেশন বলি তো ভাই আমি কেমনে চিনবো ভাই? কয় তুই চিনিস না, তাইলে কি তুই সমন্বয়ক? প্রধান সমন্বয়ক কেটা তুই? আমি তখন পর্যন্ত জানি না যে সমন্বয়ক জিনিসটা আসলে কি। পরে যখন এমনি করে কইছে, পুরো কুষ্টায় মানুষজনের কাছে লড়াইছে যে আমি সমন্বয়ক, প্রধান সমন্বয়ক, ইভেন পুলিশ আইসা আমার জিগাই যে আচ্ছা আপনি সমন্বয়ক, তাহলে আসেন আপনার সাথে কথা কই। আমি কই আঙ্কেল আমি সমন্বয়ক না, আমি ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানাই, ওই অন্য সাইডে যাই খুঁজেন সমন্বয়ক কেডা, আমি খালি কন্টেন্ট বানাই। মানে ভাই কি যে গেছে, তবে যাই গেছে খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ। আমার কথা ভাই, রাজনীতি কোনোদিন করিও নাই, কোনোদিন করবো না হয়তো বা, কোনোদিন করবো না। কিন্তু অন্যায় যে করবে ভাই, সে আপন মানুষ হোক আর দূরের মানুষ হোক ভাই, অন্যায় ভাই করলে বাংলাদেশের কথা বলবো। মানুষকে একটা জিনিস এটা একেবারে ক্লিয়ার বলে দিতে পারি, ঠিক আছে? কোনোদিন রাজনীতিতে দেখে নাই, ইনশাআল্লাহ কোনোদিন রাজনীতিতে দেখবো না, বাট যতবার অন্যায়ের বিরুদ্ধে ডাক অন্যায় দিব করলে কথা তার আগে আমি ওই প্রথম সময় clear। আমি আমার গেমিং কমিউনিটি নিয়ে আমি প্রাউড কেন, আমি গেছি, তুই গেছস, তালা গেছে, ট্রিপলারে গেছে, বাকিদের আমি জানি না, হয়তো বা বাকিরাও গিয়েছে, আমি খোঁজ পাই নিয়ে বা জানি না, বাট এই যে আমার কমিউনিটির 4টা মানুষ, কইতে পারি যদি 4টা মাথা, তাই না?
না, চারটা মাথা তো গেছে, কেউ কারোর লগে যোগাযোগ করি নাই, সবাই নিজের মনের টানে ইমানের টানে চলে গেছে। সুতরাং আমার গেমিং কমিউনিটি নিয়ে আই এম প্রাউড। অন্য কোন কমিউনিটি আমি জানি না, বাট আমার গেমিং কমিউনিটি, হাজার হাজার কমিউনিটি আছে, এই কমিউনিটি গুলো কোথায় ছিল? আইসা দিন শেষে আমগো গেমারের লয়া কথা কয় ভাই, গেমাররা ওই জায়গায় ছিল এবং বাকিরাও থাকতে পারে, বাট আমি প্রাউড আমার গেমিং কমিউনিটি নিয়ে। বাকি কমিউনিটি গেলে তো ওদেরকে হ্যাটস অফ, বাট আমার দেখা ভাই গেমিং কমিউনিটির মানুষজন বেস্ট। এরকম চারটা মাথা যারাই গেছে ভাই সবাই মন থেকে সম্মান, এটাই ভাই, একেবারে মনের অন্তঃস্থল থেকে। মনে করেন আমি দেখছি ভাই শেষ দিক দিয়ে, আমি দেখছি ভাই কিছু জিনিস দেখে বুঝছেন ভাই আমার খুব মানে ই লাগছে। শেষ দিক দিয়ে আমি যে দেখছি ভাই রিক্সাওয়ালা একজন, ঠিক আছে, একজন রিক্সাওয়ালা, হ্যার মনে ওই দিনকার রিক্সা না চালাইলে হ্যার ফ্যামিলি চলবো না। উনি যে আমারে কইতেছে, আমারে মানে আমারে সালাম দিয়ে কইতেছে, কয় মামা আমার ভিডিও দে, কয় মামা তুমি আইছো, মামা এটা দেখে বুকটা ফুলে গেল, তুমি আইছো দেখে আমি আজকে রিক্সা চালাবো না, আমিও আইছি তোমার লগে, আমিও থাকবো, তোমার আগে আমি যে বুকটা দিই, তোমার কিছু হইতে দিব না। আমার এক রিক্সাওয়ালা কইতেছে, আমি কইছি মামা আপনি আমার লগে থাকেন, আপনার কি করা লাগে আমি দেখবো, আপনি রেগুলার আমার কথা ভাই, আমাদের সামনে কাউরে যে বুক পাইতা দিতে হইব না, আমরা সামনে থাকি বুক পাইতে দেওয়ার জন্য, তোমরা আমাদের পিছনে থাকো, তোমরা পিছনে থাকো, কারণ ভাই তোমরা আমাদের কাছে বিশাল কিছু, মানে বিশাল কিছু বলতে আমগো পুরো লাইফই তোমরা চেঞ্জ করছো। সো তুমগো ভ্যালু আমাদের থেকে অনেক 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 বেশি, অডিয়েন্সের ভ্যালু ভাই কোটি গুণ বেশি। ওরাই সব যা করার অডিয়েন্সই তো করলো, তাই না? আমরা কিছু তো করি নাই, অডিয়েন্সই সব। যাই হোক, আমি ভাই প্রাউড জীবনে। আর আমি আমার যে বুলেট গুলা চলছিল আমগো লাস্ট দিনে, ওই বুলেটের একটা বুলেট আইনা রাইখা দিছি স্মৃতি হিসাবে, এটা আজীবন থাকবো ভাই। এটা কইতে পারুম ভাই যে ওর মায়েরে বাপ, আন্দোলনে গেছি বুলেট খাইনি, কিন্তু বুলেট তুইলা দিয়া চলে আইছি, যে বুলেট মারছে বলে। আর মুহূর্তেও দেখছি চোখের সামনে কয়েকজন রে, যখন জিতা যায় 3টার দিকে জিতে যায়, তখন মনে হয় বিজয় র্যালি করতেছিলাম সবাই, 4টা পর্যন্ত পাগলের মতো সবাই আনন্দ করে বেড়াইতেছি। বাট 5টার দিকে বা 4:30টার দিকে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আচ্ছা, যারা গুলি খাইলো বা যারা এই যে আহত হয়েছে একটু দেখতে যাওয়া দরকার। ভাই আমি ওই দিন হসপিটালে যা দেখছি, আমি তারপরে 3 দিন ট্রমাটাইজ ছিলাম, আমার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে নাই, আমি পুরা মানে ইরাম কষ্ট জীবনে আমার কখনো হয় নাই, চোখের সামনে দেখে আসা। তো আন্দোলনের পরে যারা পাগলের মতো উল্লাস করতেছো, এখনো করতেছো, উল্টাপাল্টা করতেছো ভাই, এখনো হসপিটালে আছে ছেলে পেলে যারা আন্দোলন। ভাই আমি আমার কথা কি, প্রতিদিন একবার না যাই, 2-3 দিন পর একবার যে যেরকম খোঁজ নিই, এরকম খোঁজ নাও, খালি দেখো চোখের সামনে উল্লাস কোন দিক দিয়ে বাইরে হবো খুঁজেও পাবা না ভাই। ওই মানুষগুলোর কষ্ট দেখো, ওই মানুষগুলারে ফিক্স করো, ওই মানুষগুলোর পাশে দাঁড়াও, উল্লাস করার সময় বহুত পাওয়া যাবে জীবনে। বাট এখনো শেষ হয় নাই, ওদেরকে সুস্থ করার আগ পর্যন্ত আন্দোলন শেষ হবে না, এবং উল্লাস ততক্ষণ করা মানা আমার মতে। এই জন্য আমি কুষ্টিয়া র্যালি করি নাই আজ পর্যন্ত, র্যালি করি নাই। তো যাক গাইস, এই সব থাকলো, এই গল্পটা তোমগরে শোনায়, মানে এই গল্প আমি আর ওমর র্যান্ডমলি, মানে আমরা এই 20 দিন পর মনে হয় কথা বললাম বসে। ভাই আমিও কিন্তু বিজয় মিছিলে যাই নাই, বুঝছেন, আমার কেউ আন্দোলনের ক্লিপ দেখাইতে পারবো, কিন্তু বিজয় মিছিলের কোনো ক্লিপ যদি দেখাইতে পারে ভাই, আমি আমার ক্যারিয়ার বাদ দিব। আমার কথা হলো উল্লাসের সময় তো আহে নাই ভাই, যে বিনিময়, যেগুলোর বিনিময় আমরা পাইছি, বা যা দেখা আমরা মনে করেন আজকে এই জিনিসটা পাইছি, স্বাধীনতা পাইছি, এগুলো দেখার পরও যারা উল্লাস করবো ভাই, তারা মানুষের কাতারেই পড়ে না, ঠিক আছে? কারণ এখনো দেখতেছি, এখনো স্টিল অনেক মানুষ হাসপাতালে চিকিৎসা পাইতেছে না, যারা ছাত্র আন্দোলনে হাতে কোপ খাইছে, পেটে কোপ খাইছে, গুলি খাইছে, কানে লাগছে, পায়ে লাগছে, চোখে লাগছে, এমনও মানুষ আছে যাকে চোখ অন্ধ হয়ে গেছে গা। এটাই ঠিক আছে, উল্লাস কোন দিয়ে করবো? এই জন্য আমি ভাই বিজয় মিছিল বলতে কোনো কিছুতেই যাইনি। মানে আমার কথা হলো সবকিছু থেকে আমি বিরত থাকছি। আমার কথা হলো আন্দোলন ছিলাম, মানে যুদ্ধ করছি, স্বাধীনতার পরে খুশি না করলেও চলবে। তো আমরা বসে আড্ডা দেওয়ার সময় সব, মানে এমনি গেম খেলার সময় রেকর্ডিং অনই থাকে। তো এটা আমি বুঝি নাই যে এত বড় আড্ডা হবে বা এত কথা হবে। এই রেকর্ডিং এটা সেভ করতেছি গাইজ, আপলোডও দিচ্ছি, তোমরা দেখো। অ্যাটলিস্ট কিছু না হোক, যে 2-4টা কথা বলছি, ওই কথাগুলো শুইনো, মাইনো, উল্লাস করার টাইম পরে। এখনো মানুষের পাশে দাঁড়ানো বহুত বাকি। তুমি যদি মনে করো যে ভাই আন্দোলন শেষ, সব শেষ, না ভাই, হসপিটালে যাও, মানুষ করার খোঁজ নাও, আশেপাশে খোঁজ নাও। আর যারা গেছে, একেবারে আল্লাহর কাছে চলে গেছে, তাদের ফ্যামিলির জন্য স্থায়ী ব্যবস্থা করো। ওই 2 দিনের জন্য 2-10 টাকা, 1 লাখ 10 লাখ টাকা, এটা ভাই ফুরাই যায়, ঠিক আছে? টাকা এত 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 কি, মানে এগুলো থাকে না। তো তাদের জন্য স্থায়ী ব্যবস্থা পারলে করে দাও। আমরা আমাদের মতো এলাকায় করি, তোমরা তোমার মতো করো, এটুকু রিকোয়েস্ট থাকবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ গাইস।